আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাস ট্রাক ধর্মঘট চলছে, পথে পথে দুর্ভোগ, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা সিএনজি। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে এক কোম্পানির অধীনে চলবে 120টি বাস, যানজট কমার আশা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা, ঢেলে সাজানো হবে কৃষি ব্যবস্থা, সৃষ্টি হবে কর্মসংস্থান। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়নে অসঙ্গতি দেখছেন বিশেষজ্ঞরা, ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রাপ্তি নিয়ে প্রশ্ন। জ্বালানি তেলের দামের সাথে ভাড়া সমন্বয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে বাস ট্রাক ধর্মঘট চলছে। ভোগান্তিতে আছেন সাধারণ যাত্রীরা। রাজধানী সড়কগুলোতে সিটি সার্ভিসের বাস চলাচল করছে না, ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানও চলাচল করছে না। রাজধানীর রাজপথে চলাচল করছে হাতে গোনা বিআরটিসির বাস। রিকশা, সিএনজি, অটোরিকশা যাতায়াতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। সমস্যা তো বটে। নর্মালি বাস থাকলে যেভাবে আমরা যাতায়াত করি, এখন আমাদের অফিস টাইমের সাথে অ্যাডজাস্ট করে চলতে গেলে তো একটু টেনশন কাজ করবেই। সিএনজি, রিক্সা, মোটরসাইকেল এখান থেকে মিরপুরে সিএনজিতে চায় 500 টাকা। আমার পক্ষে সম্ভব 500 টাকা মিরপুরে যাওয়া। 1 ডিসেম্বর থেকে চলবে 120টি বাস। গন্তব্য কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। 21 কিলোমিটার চলাচলের প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে যানজট। স্বপ্নযাত্রার বাকিরা শুনুন মাহমুদ হাসানের কাছ থেকে। নগরবাসীকে যানজট মুক্ত করতে একক কোম্পানি চালাবে বাস। স্বপ্ন ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। 300 কোম্পানির গণপরিবহন তিনি আনতে চেয়েছিলেন 6টির অধীনে। স্বপ্ন এবার সত্য হতে চলেছে। ঢাকা নগর পরিবহন নামে কোম্পানির মাধ্যমে বাস চালাবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর। দীর্ঘ 21 কিলোমিটারের এ পথে বানানো হয়েছে পরিকল্পনা মাফিক যাত্রী ছাউনি। ঢাকা শহরে 9টি ক্লাস্টারের আওতায় যে আমাদের 22টি বাস রুট রেশনালাইজেশন যেটি হওয়ার কথা, এটি প্রথম পর্যায়ে 1 ডিসেম্বর থেকে আমাদের যে রুটটি আমরা পাইলটিং হিসেবে আমরা চালু করতে যাচ্ছি, সেটি কেরানীগঞ্জের ঘাটারচর থেকে আমাদের শনি রাকড়া পর্যন্ত। পরীক্ষামূলক নতুন এই রুটে থাকবে না কোনো পুরনো বাস। বাসের গায়ের রঙও নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। যেই জায়গায় আমাদের বাস বে এবং আমাদের এই বাস স্টপেজগুলো করা সম্ভব, সেগুলো ইতোমধ্যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। সবুজের প্রাধান্য রেখে একটা বাসের নমুনাও ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। সুতরাং আমাদের কোনো লক্কর বাস অথবা অনুমোদনবিহীন বাস অথবা 3 বছরে কোনো পুরনো বাস এই রুটে চলবে না। বাসের চালক ও সহযোগীদের থাকবে নির্দিষ্ট পোশাক। আপাতত এসি গাড়ি থাকছে না এই বহরে। 120টি বাস নিয়ে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে এটি পরিচালিত হবে। কর্পোরেশনের এমন উদ্যোগে দূর হবে যানজট, অভিমত উত্তর আর দক্ষিণ সিটির কর্মকর্তাদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা সরকারের। 50তম সমবায় দিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, গ্রামীণ কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির বড় ক্ষেত্রই হবে সমবায়। জাতির পিতার দেখানো পথে সমবায় শক্তিশালী করার কথাও জানান তিনি। রিপোর্ট মেহেদি হাসানের। তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। স্বাধীনতার পর সমবায়কে মালিকানার অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার।
দেশের প্রত্যেক গ্রামে ইউনিয়ন ভিত্তিক বহুমুখী সমবায়ের মাধ্যমে সুলভে নিত্যপণ্য ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। মহাজনদের থেকে কৃষককে রক্ষায় সমবায় ভিত্তিক ক্ষুদ্র ঋণ ছাড়াও মৎস্য চাষ, ইক্ষু চাষ, তাঁতশিল্প, হস্তশিল্প, দুগ্ধশিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও এগিয়ে যায়। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উত্থানে মুখ থুবড়ে পড়ে সমবায় আন্দোলনও। সমবায় অধিদপ্তরের সবশেষ হিসাব বলছে দেশে এখন মোট সমবায়ের সংখ্যা ১,৯৬,৩১৬টি। এগুলোর সদস্য সংখ্যা ১,১৭,৭,৫১৪ জন। সব মিলিয়ে আমানত ৯,০১৯ কোটি টাকা। সমবায়ের মাধ্যমে মোট কর্মসংস্থান ৯,৬৩,০০০-এরও বেশি। সমবায় সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি গ্রাম নিয়ে সমবায়ের যে আন্দোলন বঙ্গবন্ধু শুরু করেছিলেন সে ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন তারা। প্রত্যেকটি গ্রামে কৃষক সমবায় সমিতি গঠন করে তাদেরকে এই আইআরডিপি ছিল, আইআরডিপি বর্তমানে এখন বিআরডিপি নামে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সহযোগিতা আমাদের গ্রামীণ যে পল্লীর যে কৃষক আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধা এখন কিছুই নেই। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন প্রতিপাদ্যে ৫০তম সমবায় দিবসকে সামনে রেখে প্রতিমন্ত্রী বলছেন, বিগত সময়ে সমবায়ের নামে বেশ কিছু বড় অনিয়ম হলেও বর্তমানে বেশিরভাগ সমবায় সঠিকভাবেই চলছে। এনজিওর মতো করেই এখানে ভুইফোর কিছু পুঁজিপতিকে তারা এই লাইসেন্স দিয়ে এখানে ওই ডেস্টিনি, ওই যুবক, ওই আজিজ কোঅপারেটিভ বা মার্কেন্টাইল এই ধরনের বৃহৎ পুঁজিপতি তৈরি করার জন্য তারা একে ব্যবহার করেছে। এবং সমবায়ের প্রতি যে মানুষের আগ্রহ ছিল বা বঙ্গবন্ধুর যে নীতিমালা ছিল সেগুলো ওইভাবে আর বাস্তবায়ন করা যায়নি। যে উদ্দীপনা নিয়ে এদেশে সমবায় আন্দোলন শুরু হয়েছিল সে পর্যায়ে এখনই ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হলেও সমবায়কে শক্তিশালী করার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের সফলতা আছে, গ্রামে গেলে দেখবেন যে ছোট ছোট সমবায়ের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার এবং খাদ্য প্রক্রিয়াকরণ হচ্ছে। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের কৃষকের উৎপাদিত পণ্য কিভাবে আমরা এটি সমবায়ের মাধ্যমে আমরা অনলাইনে বাজারজাতকরণ করতে পারি, মধ্যস্বত্বভোগীকে বিলোপ করতে পারি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে প্রতিটি উপজেলায় একটি করে নারী সমবায় প্রতিষ্ঠার কাজ এগোচ্ছে বলেও জানান তিনি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অর্থায়ন বরাদ্দে বড় ধরনের অসঙ্গতি রয়েছে এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। গ্লাসগো COP26 সম্মেলনে ১৩০ লাখ কোটি ডলারের প্রতিশ্রুতি দেয়া হলেও বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো বাস্তবে কতখানি পাবে প্রশ্ন অনেকেরই। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি UNEP বলছে ক্ষতিগ্রস্ত দেশগুলো বর্তমানের তুলনায় আর অন্তত ৫ থেকে ১০ গুণ বেশি সহায়তা প্রয়োজন। রিপোর্ট দুলি মল্লিকের। বছরের পর বছর এভাবে বন্যায় ভাসে বাংলাদেশের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, ফসলের জমি সব হারিয়ে নিঃস্ব মানুষের সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, বাড়ছে লবণাক্ততা, উধাও হচ্ছে সুপেয় পানির উৎস। বাংলাদেশ সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তথ্য মতে গেল ৩৫ বছরে দেশের উপকূলে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে ২৬%। সাতক্ষীরার প্রতাপনগরের ষাটোর্ধ্ব আব্দুস সামাদ এবছর বন্যায় সব হারিয়েছেন। সচ্ছল কৃষক থেকে আজ তিনি নিঃস্ব। আর একই জেলার গাবুরা গ্রামের নাজমা খাতুনের মতো আরও অনেকের দৈনন্দিন জীবনের যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে পরিবারের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা। ৬ মাস ৭ মাস মনে করো বৃষ্টির পানি ধরে রান্না খাওয়া সব এই পানি দিয়ে চলে, আর বাকি যে ৪-৫ মাস এই ৪-৫ মাস ওই পুকুরের পানি। জলবায়ু পরিবর্তনে এমন ক্ষতিকর প্রভাব কাটিয়ে বেঁচে থাকার জন্য যখন বাংলার উপকূলের লাখো মানুষ নিত্য লড়াইয়ে, তখন তহবিলের বড় অংশ পাচ্ছে কয়লা ব্যবহারকারী দেশগুলো। শর্ত দেওয়া হয় এই তহবিল নবায়নযোগ্য শক্তির সক্ষমতা তৈরিতে ব্যবহারের। এবারও COP26 সম্মেলনে প্রতিশ্রুত অর্থের বড় অংশ তাই যাবে ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ফিলিপাইনের মতো দেশগুলোতে তাদের চলমান ক্লিন এনার্জির পাইলট প্রজেক্টে। To invest that capital in our low carbon future. এই অবস্থায় বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো কতখানি অর্থ বরাদ্দ পাবে এমন প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির বার্তায়। তারা বলছে, টিকে থাকার জন্য এসব দেশকে বর্তমানের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া জরুরি। Estimated adaptation costs in developing countries are 5 to 10 times greater than the current public adaptation finance flows. The evidence indicates that this gap is widening.
frankly, in wealthy countries who are increasingly finding themselves under the gathering storm. প্রতি বছর জলবায়ু তহবিলের ধনী দেশগুলোর $10,000 কোটি দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত তা কখনোই পূরণ হয়নি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। রূপপুর এখন ছোট্ট একটি রাশিয়া, গড়ে উঠেছে ভবন, শপিং মল, আন্তর্জাতিক মানের হোটেল। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরে প্রতিপক্ষের বোমা হামলায় এক চেয়ারম্যান প্রার্থীর ডান চোখ উড়ে গেছে। কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে এক সদস্য প্রার্থী ও তার ভাই আহত হয়েছে। শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে প্রতিপক্ষের বোমা হামলায় ডান চোখ উড়ে গেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালির। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছে 20 জন। এদিকে কক্সবাজারে নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হন সদস্য প্রার্থী কুদরতুল্লাহ ও তার ভাই জহিরুল ইসলাম শিকদার। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রী সংকট দেখিয়ে বেনাপোল ঢাকা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে দেশব্যাপী বিধিনিষেধ জারি হলে অন্য ট্রেনগুলোর মতো বেনাপোল এক্সপ্রেসও বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য ট্রেন চালু হলেও বেনাপোল এক্সপ্রেস বন্ধই থেকে যায়। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল ভারতের পর্যটক ভিসা। এখন ভিসা দেয়া শুরু হয় বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা যাওয়া করছে অনেকে। তাদের বেশিরভাগ ঢাকা থেকে আসা। ঢাকা থেকে বেনাপোল আসার একমাত্র মাধ্যম বাস। কোনো কারণে ফেরি চলাচল বিঘ্নিত হলে নির্দিষ্ট সময়ে বাস বেনাপোলে পৌঁছতে পারে না। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এ কারণে ঢাকা বেনাপোল রেল সার্ভিস চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। ঢাকা বেনাপোল গাড়িটা চলতো তাহলে ভালো হতো, সুবিধা হতো আমাদের যাওয়া। আমি ইন্ডিয়ায় চিকিৎসা করতে গেছিলাম। চিকিৎসা করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকার পরে 1:15 দিকে ট্রেন ছাড়ে। তো আমি ট্রেন স্টেশনে আসছি, আসার পরে দেখি ট্রেন ছাড়ে না। বর্তমানে এই ট্রেনটি বন্ধ আছে, যার কারণে আমাদের যাতায়াতে খুব বিঘ্ন ঘটছে। বেনাপোলের গাড়িটা একটু চালু করে দেন, আমাদের যাতায়াতে খুব কষ্ট আছে। বন্দর ব্যবহারকারী ও যাত্রীদের জন্য চালু হয়েছিল আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। সেটি এখন বন্ধ। রেল যোগাযোগটা যদি চালু থাকে তাহলে দ্রুত যাওয়া সম্ভব হবে এবং নিরাপদে পৌঁছানো যাবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে বেনাপোল এক্সপ্রেস দ্রুত চালু করার দাবি ব্যবসায়ীদের। যদি ট্রেনটার মাধ্যমে আমরা যাতায়াত করতে পারি তাহলে এখানে কিন্তু খরচও কমবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত মোট 2 লাখ যাত্রী বহন করে 1,24 লাখ টাকা রাজস্ব আদায় করেছিল। করোনাকালীন সময় বন্ধ থাকা পর্যন্ত প্রায় 2 লক্ষ যাত্রী বহন করে প্রায় 1,24 লক্ষ টাকা মতো রেলওয়ে রাজস্ব আদায় করে। 2019 সালের 17 জুলাই চালু হয় বেনাপোল এক্সপ্রেস। এরপর করোনার কারণে 3 দফা বন্ধ হয়ে যায়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রাতারাতি বদলে গেছে ঈশ্বরদীর রূপপুর, শাহাপুর ও নতুনহাট এলাকার চিত্র। অজপাড়াগায় গড়ে উঠেছে নতুন নতুন ভবন, শপিং মল, মার্কেট, আন্তর্জাতিক মানের হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট। প্রকল্পে কাজ করতে আসা রাশিয়ানদের সাথে গড়ে উঠেছে স্থানীয়দের মধুর সম্পর্ক। এখানকার দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টের নামকরণ হয়েছে রুশ ভাষায়। তাই তো রূপপুর এখন পরিচিত হচ্ছে রুশপুর নামে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর, শাহাপুর, নতুনহাট এলাকা 6-7 বছর আগেও ছিল এক নীরব গ্রাম। এলাকাটি এখন দারুণ কর্মচাঞ্চল। গড়ে উঠেছে সুউচ্চ ভবন, আধুনিক বিপণী বিতান, আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট। রূপপুর প্রকল্পের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে জীবন জীবিকা। গোটা এলাকায় লেগেছে রুশ সংস্কৃতির ছোঁয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের কমপক্ষে 2000 প্রকৌশলী ও শ্রমিক। বিদেশিদের বসবাসে গ্রিন সিটিতে গড়ে উঠেছে 20 তলা 20টি আবাসিক ভবন। এর বাইরে হোটেল, রিসোর্ট, বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বিদেশিদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাদের। স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং ওরা অনেক বেশি খুশি। ওদের প্রয়োজনীয় খাবারগুলো এখানে পাচ্ছে। যেভাবে রাশিয়াদের সাথে ডিলিংস করতেছি ওরা খুব ভালো, ওদের মন মানসিকতা ভালো। তারা কি বলতেছে, আমরা কি বলতেছি, আমরা সবই বুঝতে পারি, তাদের চাহিদাটা পূরণ করতে পারি। শাহাপুর, নতুনহাট,
রূপপুর, পাকশী ও ঈশ্বরদী শহরে গড়ে ওঠা একাধিক বিপণী বিতান, আধুনিক শপিং মল ও হোটেলগুলোর নাম রাখা হয়েছে রুশ ভাষায়। তাই রূপপুর এখন পরিচিতি পেয়েছে রুশপুর নামে। আমরা কিনা বেচা আমরা করতেছি, আমি তো আর থাকি এখানে, আমি বেচা কেনা করছি। এখানে যে মার্কেটগুলো গড়ে উঠেছে সম্পূর্ণ রাশিয়ার উপরে নির্ভর করে এবং বিদেশিরা এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে। বাংলাদেশিদেরও আপন করে নিয়েছেন বিদেশিরা, একে অপরের ভাষাও রপ্ত হয়েছে। রূপপুরের রূপে তারাও মুগ্ধ। Very, very best shopping. Всех зову сюда. Welcome to shopping. Бангладеш, город Green City. Мы здесь работаем. Руппура. এরা মানে মারামারি কাটাকাটি এগুলো বোঝে না, এরা খুব সুন্দর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঘিরে আগামীতে এ অঞ্চলে আরও উন্নয়ন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। টি-20 বিশ্বকাপ, বিকেলে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রাতে ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাস ট্রাক ধর্মঘট চলছে, পথে পথে দুর্ভোগ, বাড়তি ভাড়া নিচ্ছে রিকশা, সিএনজি। 1 ডিসেম্বর থেকে ঘাটারচর কাঁচপুর রুটে এক কোম্পানির অধীনে চলবে 120টি বাস, যানজট কমার আশা। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার পরিকল্পনা, ঢেলে সাজানো হবে কৃষি ব্যবস্থা, সৃষ্টি হবে কর্মসংস্থান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথেই থাকুন।